গণঅভ্যুত্থানের পর একটি বিশেষ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছিল এবং সেই সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে ছিলেন জনাব সালেউদ্দিন আহমেদ, অর্থ উপদেষ্টা হিসেবে। আমরা আজ তার কাছ থেকে জানব তার সেই সময়কার দায়িত্ব এবং দায়িত্ব পরবর্তী সময়ে তিনি এখন কি করছেন, সামনের দিনগুলো নিয়ে তার কি ভাবনা, সেসব বিষয়। জনাব সালেউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু জানতে চাচ্ছি স্যার, শুরুতেই আপনি দায়িত্ব পালনের পর দায়িত্ব ছেড়েছেন প্রায় 2 মাস বা এর একটু বেশি হলো। এই এখনকার সময়টা আপনি আসলে উপভোগ করছেন নাকি আগের সময়টাতে ভালো ছিল? না, আমি কিন্তু যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কিন্তু আমি মোটামুটি ব্যস্ত থাকতাম এবং এখনও ব্যস্ত আছি। অতএব আমি কোনো ব্যত্যয় ঘটেনি। আমি সেই সময় একটা অনুসম্পন্ন অন্য দায়িত্ব ছিলাম। এখন আমি ব্র্যাক ইউনিভার্সিটি জয়েন করেছি, এর আগেও ব্র্যাকে ছিলাম। দ্রব্যমূল্য কিছুটা কমতে শুরু করেছিল, কিন্তু কয়েকদিন পরে আবার বেড়ে গেছে এবং তখন বলা হচ্ছিল যে সিন্ডিকেট ভেঙে দিতে প্রথমে সক্ষম হলেও আবার পরে সিন্ডিকেট অ্যাক্টিভ হয়েছে। একটু আপনার কাছে জানতে চাই, কেন পরে আবার বেড়ে গিয়েছিল? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে বাজার সরাসরি নিয়ন্ত্রণ করা একটু ডিফিকাল্ট। এটা এই কান্ট্রিতে যেখানে অনেক প্রাইভেট বিজনেসম্যান অনেক, যেটা হচ্ছে এই আপনার মুদ্রানীতিটা একটু টাইট করা হয়েছে, ক্রেডিট ফ্লোটা যেন কম হয়। পলিসি রেটটা সবসময় একটু বাড়ানো হয়েছে। আগে 10% এখন আছে একটু হাই দিকে আর কি। সেই দিক থেকে নিয়ন্ত্রণ, কারণ ইনফ্লেশনকে অনেক সময় বলা হয় আর লোকের কাছে যখন টাকা যায় ইনফ্লেশন হয়। এটা তাত্ত্বিক দিক দিয়ে এবং প্র্যাকটিক্যাল দিক দিয়েও ইনফ্লেশন কিন্তু চাহিদার সরবরাহের দিক না, এটা হলো বাজারের ডায়নামিক্স। বাজারে আপনার কিছু লোক আপনার হোল্ড করে রাখে, বাজারে ছাড়ে না। তারপর আপনি দেখবেন আবার প্রকারভেদে বিভিন্ন বাজারে বিভিন্ন দামও হয়। আপনি গুলশান বাজারে যে দাম দেখবেন, সূত্রাপুরে সেই দাম দেখবেন না। কারণ হয় কি, তখন ওই যারা ডিটেইলার তারাও কিন্তু একটা মার্জিন একটু বেশি রাখে। সেটার জন্য আসলে দরকার যে দেশে যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে মেশিনারিজ আছে, মানে লোকাল লিডাররা যারা আছে, ওয়ার্ড কমিশনার যারা আছে, এদের কিন্তু রোলটা বেশি। যেটা আমি সবসময় তখনও বলতাম, আমাদের সেটা ছিল না। আমরা তো কাউকে দিয়ে বাজার মনিটর করতে, আপনি কারণ বাজারে যান দেখবেন এক পক্ষ সরকারের পক্ষ, এক পক্ষ বিরোধী, তাদেরও চাঁদাবাজি। আর তৃতীয় পক্ষ হলো আশেপাশের লোকজন। 3টা পক্ষ কিন্তু চাঁদা নেই। আপনি ফুটপাত ভাগ করা আছে, কাঁচা বাজারে যেখানে পাল্লা দিয়ে বিক্রি সেটা ভাগ করা আছে। অতএব এই জিনিসটা কিন্তু গভর্নমেন্টের যেটা হোল অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি, এইখানে যদি কিছু একটা শক্ত অবস্থান না নেয়, এটা কিন্তু করা যাবে না। আর সিন্ডিকেট একেবারে চট করে ভেঙে দেওয়া ডিফিকাল্ট, কারণ একেবারে সিন্ডিকেট ভেঙে দিলে যেটা হবে, কিছু কিছু মিডলম্যান আছে তারা আসলে কিছু কন্ট্রিবিউট করে। ধরেন মহাস্থানগড়ে আমরা বিরাট বাজার, ওখানে যারা প্রকিউর করে কিছু লোক আছে হেল্প করে, তারা ট্রাকে উঠে দেয়। কিন্তু আসার পথে যে বগুড়ার কাছে যে ট্রাকটা থামে যে চাঁদা নেয়, তার কোনো রোল নাই। সেই মিডলম্যানকে আপনি বাদ দিতে পারেন। আবার সে ফেরিঘাটে আবার তারা ধরবে। সেই মিডলম্যানকে আইডেন্টিফাই করা কিন্তু এটা পলিটিক্যাল গভর্নমেন্টের দায়িত্ব। এটা কিন্তু ইজিলি পারে। তাদেরকে দমন করার জন্য কি রাজনৈতিক সরকারের পক্ষেই সম্ভব, নাকি আপনারাও চাইলেও পারতেন? না, এটা রাজনৈতিক পক্ষের সরকারের পক্ষে, একটা অন্তর্বর্তী ধরনের সরকারের পক্ষে এটা সম্ভব হয় না। কারণ আমরা কাদেরকে বলবো? আমরা বলবো পুলিশ এসেকে, এবং পুলিশ দিয়ে মার্কেট করা যায় না, বা ম্যাজিস্ট্রেট দিয়ে মার্কেট। আপনি যাবেন, ফাইন করবেন, চলে আসার পরই কিন্তু মার্কেট আবার ধরেন একটা 2টা মার্কেট আপনি 1 লক্ষ টাকা করলেন, ফাইন করলেন, সাথে সবাই লোক চাঁদা দিয়ে পুনর্ভরণ করে দেবে। ওই 2 লক্ষ টাকা চাঁদা দিয়ে বলে, তুমি 2 লক্ষ টাকা যদি করে দিই, সেটা এখনও প্র্যাকটিস আছে। অতএব এইটা সম্ভব না। আমি সাজেস্ট করব এই গভর্নমেন্টকে, আপনারা পুরা সর্বদলীয় একটা একটা কমিউনিটি করেন বিভিন্ন জায়গায়, সেখানে বোধ আইন শৃঙ্খলা মনিটর করা, বাজার দ্রব্য মনিটর করা, ব্যবসা বাণিজ্যটা মনিটর করা। এটা কিন্তু আইন শৃঙ্খলাটা খুব দরকার। আপনি দেখছেন তো বিভিন্ন জায়গায় কীরকম এখন কী হচ্ছে। সেকেন্ড, বাজার দ্রব্যটা, সেটা মফস্বলে যদি আমি বগুড়ার এক্সাম্পল দিলাম, বা ধরেন কুমিল্লা যেখানে ভেজিটেবল হয়, সেখানে যদি মনিটর করে, ডেফিনেটলি আপনি বাজারটা গ্যাপটা কম হবে। 5 টাকা বেগুন ঢাকায় 60 টাকা কেন হবে? ব্যাংক খাতের সংস্কারের বেশ কিছু উদ্যোগ আপনি নিয়েছিলেন, বিশেষ করে যেই রুগ্ন ব্যাংকগুলোকে নেয়ার, 6টি ব্যাংককে একত্র করার সেই প্রক্রিয়াটি আবার নতুন একটি আইন, যেটি ব্যাংক রেজুলেশন আইনের ফলে আবার বলা হচ্ছে যে পুরনো মালিকরা ফেরত পাবে। আসলে আপনারা কি চেয়েছিলেন? কিন্তু তাদের রাইট বা তাদের মালিকানা কিন্তু বাধ্য হয়নি। প্রত্যেকটা প্রাইভেট ব্যাংকের ওদের আছে। আর কয়েকটা ব্যাংক ছিল একেবারেই খারাপ, টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে। 80%, সে প্রায় 35% হলো আপনার খেলাপিরি। অতএব আমরা চেষ্টা করেছিলাম যে প্রথমে দেখে যে ব্যাংকে লিকুইডিটি সাপোর্ট দিয়ে পারা যায় কিনা,
কিন্তু এত বেশি লিকুইডিটি সাপোর্ট লাগবে কয়েক লক্ষ কোটি টাকার মতো, এবং এই যে সরকার দেবে এটা আদায় করবে কী করে? এটা তো সরকার টাকা মানে জনগণের টাকা। অর্থাৎ আমরা তখন দেখলাম যে কিছু কিছু ব্যাংক একেবারে উদ্ধার করা যাবে না, সেকে একটু অপেক্ষা করা হলো। পদ্মা ব্যাংকের মতো ব্যাংক, আরেকটা ব্যাংক যে এটা ঠিক আছে একেবারে ওদেরকে লিকুইডেট করা, কিন্তু বাংলাদেশের পক্ষে কিন্তু চট করে লিকুইডেট করা যায় না ব্যাংক, কারণ ডিপোজিটটা তখন আসবে। সেজন্য আমরা প্রথম যদি আমরা যাদেরকে কিছুটা উদ্ধার করা যায়, 5টা ব্যাংক আমরা দেখেছি মোটামুটি ইসলামী কায়দায় চলেছে, ওদেরকে মার্চ করে একটা করলো। এইখানেই সবচেয়ে বেশি প্রবলেমটা হচ্ছে একটা ব্যাড পাবলিসিটি হয়েছে। যাদের মালিক তারা এটার পেছনে আছে, তারা মিছিল করছে, ভেতরে ভেতরে তারা ইন্ধন যোগাচ্ছে যে এটা আমরা এক হব না, এক্সিম ব্যাংক বলো আমরা যেতে চাচ্ছি না, তারপরে আবার ইউনিয়ন ব্যাংক বলে আমরা নিয়ে নেব, আমরা চালাবার নিজেদের মতো ইন্ডিভিজুয়াল চালাবার মতো অবস্থা না, যেখানে 40,000 20,000 কোটি টাকার মতো 15,000 কোটি টাকা খেলাপি, তারা কীভাবে এটাকে ইসে করবে? অতএব আমার মনে কোনো রকম কম্প্রোমাইজ না করে এই সম্মিলিত ইসলামী ব্যাংকটাকে আপনার ইসে করা, যারা শেয়ার হোল্ডার ব্যাংকে, ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডার, তাদেরকে আমরা তো সময় বলে আসছিলাম, আমি ওখানে আছেও নিয়ম, যে তাদেরকে আইডেন্টিফাই করে আপনার এই যে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আমি বলেছিলাম যে তোমরা ওই যে আমাদের যে ইসে আছে যে সিডিবিএল আছে, ওদের থ্রুতে আইডেন্টিফাই করেন, ওদেরকে আমরা টাকাটা হয়তো আস্তে আস্তে দিতে পারবো। কারণ এমনি কিন্তু ওদের নেট অ্যাসেট ভ্যালু কিন্তু জিরো, নেগেটিভ হয়ে গেছে। আর বেশিরভাগ মালিক ছিল আপনার একটা অ্যাড্রেসে 60,000 শেয়ার দিয়েছে, 6 লক্ষ শেয়ার দিয়েছে একটা অ্যাড্রেসে, এএসআই কলিমুদ্দিন নামে সব। তো ওইগুলোকে আমরা বলছি যে ওগুলো জেনুইন না, বেনামি আর কি, ওগুলো আসলে সোজা কথা। তো বেনামিগুলো দেবো না। তবে এই জিনিসগুলো বলে, কিন্তু এই মেসেজগুলো ঠিক ভালোভাবে আমরা আসার সময় কিছুটা ইসে করেছিল, কিন্তু মিনিস্টার অফ ফাইন্যান্স কিন্তু খুব ক্লিয়ার ছিল। আমি অনেক ইভেন গভর্নরকে বলছি মেসেজটা দেবে যে কারো টাকা মার যাবে না। নতুন আইনের ফলে কি ব্যাংকগুলো আবার পুরনো মালিকদের কাছে ফিরে যাওয়ার সংখ্যা তৈরি হয়? আমাদের সময় ক্লসটা ছিল এটা সরকারি ব্যাংক থাকবে 3 বছর ম্যাক্সিমাম, কারণ সরকারের টাকা, এবং 3 বছরের মধ্যে ওরা স্ট্র্যাটেজিক পার্টনার আনবে। কিছুটা ভালো হইলেই কিন্তু এটা তো হায়েস্ট পেইড আপ ক্যাপিটাল নিয়ে শুরু করলাম, সেই পেইড আপ ক্যাপিটালটা যদি ওরা পূরণ করে, প্লাস প্রভিশনেরটা যদি সে করে, প্রভিশনটা তো সময় লাগবে, আস্তে আস্তে করবে, কিন্তু পেইড আপ ক্যাপিটালটা যদি কেউ পূরণ করে, কোনো স্ট্র্যাটেজিক পার্টনার ওরা নিতে পারে। এবং আমাদের উদ্দেশ্য ছিল এটা প্রাইভেট এসেকে দেওয়া। কিন্তু আনফর্চুনেটলি যেটা হলো যে এই আইনে যেটা বলেছে 15 মালিক নিতে পারবে 7.5% দিয়ে। এখন 30,000 কোটি না 32,000 কোটি টাকা, 7% মানে 2,600 কোটি টাকা। 2,600 কোটি টাকা তো যে কোনো ব্যবসায়ী এটা দিতে পারে। আর যারা ওনার ছিল তাদের জন্য 2,600 কোটি টাকা তো কিছুই না, ওরা নিয়ে নেবে ব্যাংক। আরেকটা সবচেয়ে মারাত্মক জিনিস ছিল, সেটা হলো যে ওরা প্রমিস করবে যে এই পালন করে। প্রমিসেতে যেহেতু আপনি একজনের মালিকানা দিতে পারবেন না, ওরা বলে যে আমরা প্রভিশনটা হালনাগাদ করব, ডিফল্ট লোন শোধ করব, ডিপোজিট আদায় করব। তো এইটা তো ঠিক না। স্ট্র্যাটেজিক পার্টনার মানে কি, আপনি যে কোনো ব্যাংক যখন টেক ওভার করে সমস্ত কিছু অ্যাসেটও নেবে, সমস্ত লায়াবিলিটিও নেবে। তো লায়াবিলিটি তো এইটা তো লায়াবিলিটি, তো আমি সেভিংস নিলাম ওর কাছ থেকে, এটা তো আমার লায়াবিলিটি, এটা তো আমার ওকে দিতে হবে আমার। অতএব এইটা কিন্তু স্পষ্ট না, এবং স্পষ্ট না বরং উল্টা হয়েছে যে 15 লোক রিসবটা আবার মালিকানা নিয়ে দেবে। ওরা কবে পেইড আপ ক্যাপিটালটা দেবে, কবে প্রভিশনিং শর্টফলটা পালন করবে, কবে আপনার অন্যান্য লসগুলি ইসে করবে, সেটা তো কোনো সুনির্দিষ্ট না। বলে যে তারা অঙ্গীকার করবে, অঙ্গীকারের করে কিন্তু কোনো মালিকানা হয় না। আপনি যেটা বাড়িঘর কেনেন, আপনি অঙ্গীকার করবেন, বাকিটুক দেবেন সাব রেজিস্ট্রারকে, এইভাবে করে সাব রেজিস্ট্রার বলে আপনি টাকা পেয়েছেন, পুরা অ্যাডভান্স পেয়েছেন, বাকিটা আপনাকে তো ওইটাই জিজ্ঞেস করে, অঙ্গীকার করে যে সে রেজিস্ট্রি করবে না। ব্যাংকগুলোকে মার্চ করলেন, কিন্তু যাদের কারণে ব্যাংকগুলোর এই রুগ্ন দশা হলো তাদের বিরুদ্ধে কি আপনারা তেমন একটা ব্যবস্থা নিতে পেরেছেন? ব্যাংকের যারা অনেক কিন্তু অ্যাসেট কিন্তু ফ্রিজ করা হয়েছে। সালামের অনেক বাড়িঘর অনেকগুলো ফ্রিজ করা হয়েছে। তারপর জাভেদ চৌধুরী যে লন্ডনের, সে তো একটা ব্যাংকের মালিক ছিল, তারটা আমরা ওটা দেখেছি কোন দৃষ্টিতে, সেটা হলো ব্যাংকের ক্ষতি করেছে টাকা পয়সা নেই, কিন্তু ওরা যে টাকাটা পাচার করেছে, দেশে থাকলে হয়তো আমরা এতটা স্ট্রং ইসে হতো না, ঠিক আছে, দেশে এসে ওরা বিনিয়োগও তো করে না কিছু। তো ওই দিক থেকে আমরা 12টা সেন্সিটিভ কেস আইডেন্টিফাই করেছি, তার মধ্যে একটা শুধু পরে বাদ গেছে, 11টা, তার মধ্যে বড় বড় সবাই আছে। তো আমরা চেষ্টা করছি প্রথমত বাংলাদেশ ব্যাংক করছে অনেকগুলো অ্যাসেট, কিন্তু বিশেষ করে
সালমান রহমানের, তারপরে আপনার সালমান অনেকগুলো অ্যাসেট কিন্তু ফ্রিজ, বাট দ্যাট ইজ নট অ্যানাফ। এই 20,000 25,000 কোটি টাকা বা 80,000 কোটি টাকা কিন্তু এই ফ্রিজ অ্যানাফ না। অর্থাৎ ফ্রিজ করে একটা মেসেজ দেওয়া হয়েছে, আর বাকিগুলো উদ্ধার করতে চেষ্টা করছে। অর্থাৎ আমি মনে করি এই টাকা উদ্ধার করাটা এত সহজ না। লোকজন আমাদেরকে অনেক রকম বিরূপ সমালোচনা করছে, কিছুই করতে পারে না। ইটস নট দ্যাট ইজি। আপনি চিঠি লিখলেন, অন্য ব্যাংকে সে দিয়ে দেবে। মার্কোর্সের টাকা আনতে 18 বছর লেগেছে। এটা ইজ নট দ্যাট ইজি। তবু একটা জিনিস আইডেন্টিফাই করা যায়, এই গভর্নমেন্ট ইজিলি ওই 11টা কেস কোথায় কোথায় আছে একদম একদম ডিটেল আছে। আমি আরেকটা জিনিস বলি, শুধু এই 11টা কেস না, বাংলাদেশের অনেকের দ্বৈত পাসপোর্ট আছে, অনেকের অ্যাকাউন্ট আছে বিদেশে, সেটা কিন্তু এনবিআর এর কাছে কিন্তু পুরো রেকর্ড আছে, এসএসএস এর রেকর্ড আছে, এবং কারা কারা তাদের আপনি দেখবেন না তারা নর্মাল, কিন্তু হয়তো বা নর্মালি টাকা পয়সা ওদের আছে, কিন্তু এখন সময় আসছে তাদেরটা হিসাব নেওয়া, বাইরে কত টাকা রেখেছো, কেন রেখেছো, কীভাবে নিয়েছো। বাংলাদেশ ব্যাংক প্রসঙ্গে আসি, যে এখন পর্যন্ত আপনিও ছিলেন ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন, এর আগে অনেকেই ছিলেন, কিন্তু এবার আমরা দেখলাম একজন ব্যবসায়ীকে দায়িত্ব দেওয়া হলো ব্যাংকের গভর্নর হিসেবে। এইটিকে আপনি কিভাবে দেখছেন? পৃথিবীর অন্য দেশে একটু সার্চিং করে আর কি, আমাদের দেশেও সার্চ করে, এটা তার ট্র্যাক রেকর্ড এটা সেটা দেখে করে, এবং ধারাবাহিকভাবে ব্যাংকের যেগুলো দেখবেন সবারই কিন্তু মোটামুটি এক্সপিরিয়েন্স। মানে আমি একেবারে ইকোনমিক্স যে জানতে হবে তা না, ডেভেলপমেন্ট ফিল্ডে, আর্থসামাজিক উন্নয়ন প্লাস অ্যাডমিনিস্ট্রেশনে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে। এই জন্য দেখবেন যারা আসছে তারা কিন্তু মোটামুটি কিন্তু সেই ফিল্ডেই ছিল, এবং হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকে যে দিল সেটা একটা আমাদের কাছে আশ্চর্য লাগলো। এখন আমি তার ব্যাপারে আমি কোনো মন্তব্য যেহেতু উনি ব্যবসাতে ছিলেন, হয়তো এই সেটা এক্সপিরিয়েন্স আছে, প্লাস মনিটরিং ডেফিনেটলি তার অর্থনীতি সম্পর্কে জ্ঞান আছে, কারণ ব্যবসায়ী ছিল। কিন্তু এই জিনিসটা কিন্তু আরেকটু একটু রয়েস হয়ে যে পূর্বতন যে গভর্নর, ওনার পারফরমেন্স কিন্তু মানে মোটামুটি আমি হলো ভালো ছিল, কারণ উনি তো IMF ছিলেন বহুদিন। আর একটা জিনিস হলো ওনার কন্ট্যাক্ট পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে, সেইটা হয়তো কাজে লাগাতে পারে, কারণ এখানে কিন্তু এই যে অর্থনীতির একটা মেজর হলো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, পলিটিক্যাল সদিচ্ছা। যেহেতু উনি গভর্নর হয়েছেন, এই রুলিং পার্টির সাথে তার ভালো একটা সম্পর্ক আছে, এইটা উনি যদি কাজে লাগান। তবে একটা জিনিস যেটা করতে হবে, যেটা সবসময় আমি বলি, যে আপনি অর্থনৈতিক ডিসিশনের ক্ষেত্রে পলিটিক্সকে কোনো দিন আনবেন না, আপনি প্রফেশনাল ওয়েতে এসে করবেন। পলিটিক্যাল মাস্টাররা গাইডেন্স দেবে, কিন্তু আপনি ইকোনমি প্রসাদে ভারতও দেখবেন যারা পলিটিশিয়ান তারা কিন্তু ব্যাংক কন্ট্রোল করে না, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল করে না। যারা ব্যবসায়ী তারা একদম পিওর ব্যবসায়ী। আপনি বড় বড় ব্যবসায়ীদের দেখেন তারা ব্যাংকের চেয়ারম্যান হয় না, ডিরেক্টর হয় না, ওনার হয় না। এটা আমাদের পাশের প্রতি দেশে দেখে, কিন্তু আমাদের এখানে ব্যাংকের ওন করে পলিটিশিয়ান, উনি এমপি, উনি টিভি ওন করেন, পেপার ওন করেন, সব কিছু তো ওন করেন। এটা তো একটা আসলে এই ধরনের একটা কনসেন্ট্রেশন অফ পাওয়ার, ইকোনমিক পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার এক হওয়া, এটা মোটেও মঙ্গলজনক। সামনের বাজেটে আপনি কেমন চ্যালেঞ্জ আসলে দেখছেন? কারণ বলা হচ্ছে একটি বড় বাজেট দিতে যাচ্ছে 9 লক্ষ কোটি টাকার মতো। বাজেটে ফার্স্ট জিনিস হল রিসোর্স মোবিলাইজেশন, সেকেন্ড আরেকটা চ্যালেঞ্জ বাজেটে আপনি করতে পারেন, এডিবি করবেন, রেভিনিউ বাজেটটা তো আর বেশি এসে করা যাবে না, কিন্তু আপনার রিসোর্সগুলো যেগুলো আপনি যেখান থেকে নেন সেটা যদি বাজেটে ইমপ্লিমেন্টেশন যেটা হয়, এডিবি যেটাই নেন 5 বছর করবেন, 5 বছর প্রজেক্ট 5 বছরে শেষ করেন। প্রথমত রিসোর্স ধরে, কিন্তু আমাদের দেশে অনেক প্রজেক্টে 15-20 বছর আছে, 2 বছর প্রজেক্ট 7 বছর হয়ে গেছে, কস্ট ওভার রান হয়। অবভিয়াসলি কন্ট্রাক্টর বলবে যে 2 বছর হয়ে গেছে, আমি তো আর পারবো না এটা করতে। তো এই যে ইমপ্লিমেন্টেশনটা সবচেয়ে উইকেস্ট পয়েন্ট। আপনি টাকার দিয়ে একটু এক্সপেনশনের বাজেট করতে পারেন, কিন্তু টার্গেট বা কী করবেন এটা অ্যাম্বিশন যেন হয়, শপিং লিস্টের মতো না হয়। দুনিয়ার কাজ করব আমি, এই করব সেই করব, অনেক কাজ করবো, তারপরে কৃষিখাতে বিপ্লব আনবো, SME-তে বিপ্লব আনবো, আইটিতে বিপ্লব আনবো, ট্যুরিজমে বিপ্লব আনবো, সবই একবার আপনি একভাবে করতে, আপনি প্রায়োরিটি নির্ধারণ করেন। প্রায়োরিটি কি আমাদের? এগ্রিকালচার, ইনফ্লেশন কন্ট্রোল, কর্মসংস্থান, এডুকেশন, সোশ্যাল সেক্টর, এইগুলো প্রায়োরিটি কয়েকটা দেখবে। অর্থাৎ এই প্রায়োরিটি কিন্তু ঠিক হয় না। আরেকটা বড় চ্যালেঞ্জ হলো ইমপ্লিমেন্টেশন ছাড়া, যেটা হলো আমাদের সোশ্যাল সেক্টরে আমাদের কিন্তু অ্যালোকেশন ভালো না। আমরা চেষ্টা করেছি, এটা কিন্তু সবাই বলেছে, ডোনার তো স্পেশালি বলেছে তোমরা এডিপি করবে যেখানে ইনফ্রাস্ট্রাকচার,
ক্যাপাসিটি বিল্ড আপ হয়, যেখানে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বাড়ে, আইটি ডেভেলপ করবে, ট্রেনিংয়ে ব্যয় করবে, যাতে তোমার হিউম্যান রিসোর্সও ডেভেলপ করে, তাই না? সেটা আমরা ঠিক সেভাবে করি নাই প্রথমত এডিবি। সেকেন্ড হলো এডুকেশন, হেলথ অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি সেক্টরে আমাদের কিন্তু ব্যয় অনেক কম। এডুকেশনের বাজেটের 5% দিই আমরা, কোরিয়ার মতো দেশে 12%। সেকেন্ড হলো হেলথে কিন্তু যথেষ্ট আমাদের অ্যালোকেশন না। হেলথে কিছু আমরা যেটা চেষ্টা করেছি সে ইনফ্রাস্ট্রাকচারটাকে আমরা বেশি নজর দিইনি। এই যে 1000 বেডের একটা হাসপাতাল করে আমরা বলতে যাই আছে এখানে ইকুইপমেন্ট নিয়ে আসো, টিচারদের ট্রেনিং দেওয়া, নার্সদের ট্রেনিং দেওয়া। এখানে কিন্তু ম্যানেজমেন্টও, হেলথ ম্যানেজমেন্টটা ভেরি উইক। ডাক্তাররা ম্যানেজ করে এসে, আমি মনে হয় এটা খুব দুঃখজনক, যেটা আমরা এখন দেখেছি। হামের ব্যাপার আসলে কিন্তু আমার তো মনে আছে, আমি সেদিন সেকে জিজ্ঞেস করলাম আমরা কত টাকা দিয়েছি, স্যার আপনি 1000 কোটি টাকা এক্সট্রা দিয়েছে, এবং সে আমাকে কোডও দিয়ে দিয়েছে। এই 872 কোটি টাকা একদম ইপিআর জন্য দিয়েছি, নরসিংদে একটা হাসপাতাল সব 1000 কোটি টাকা এক্সট্রা, এবং সেটা আমি দিয়েছি সে ডিসেম্বরে। সেটা ইউনিসেফ থেকে আনবে বা কোত্থেকে আনবে এটা হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। পারচেস কমিটিতে আসার পর বাজেট থেকে আমরা দিয়ে দিয়েছি। তো টাকার ইসে ছিল, কিন্তু অত কিন্তু ম্যানেজমেন্টে হয় নাই ঠিক। সেই সময় হয়তো শুধু হাম না, বাকিগুলো যে একটা ইসে করে, সেখানে আবার ঝামেলা ছিল। স্বাস্থ্যকর্মীরা 2 মাস আপনার হরতাল করেছে, স্বাস্থ্যকর্মীরা আবার যায় না। আমাদের সময় কিন্তু অনেক চ্যালেঞ্জ ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ, আমরা ওইগুলো কিন্তু ট্যাকেল করতে পারি নাই। প্রায় বন্ধ থাকতো, প্রাইমারি স্কুলের টিচাররা স্ট্রাইক করেছে। শেয়ার বাজারের সাধারণত বলা হচ্ছিল যে একটা রাজনৈতিক সরকার আসলে হয়তো স্ট্যাবিলিটি আসবে, তখন এটা আবার ঘুরে দাঁড়াবে বা আর একটু পজিটিভ দিকে যাবে। কিন্তু রাজনৈতিক সরকার আসার পরও খুব একটা পরিবর্তন হয়নি কেন? যে কোনো দেশে একটা ডেভেলপমেন্টের ফাইন্যান্সের মূল ইস্যুটা ইকুইটি, মানে শেয়ার মার্কেটে টাকা, ব্যাংক থেকে না। পৃথিবীর কোনো দেশে তো ব্যাংক থেকে টাকা আসে না। আপনি দেখবেন আমেরিকাতে, ইভেন আপনার ভারতও তো, এই যে যারা বড় বড় তো শেয়ার ফ্লোট করে কোটি কোটি টাকা শেয়ার আসে না। মানে ইকুইটি থাকলে সুবিধাকে আপনি নিজের রিস্কটা নেবেন, যে আমার টাকা তো ওখানে ইনভলভ, ব্যাংক তোলা না শোধ দিলেও চলবে। এটা ডেভেলপ করে বিকজ এখানে যারা আসছে তার সে নজর দেয় নাই, আর সবাই খালি ব্যাংকের থেকে টাকা নেবে। ওখানে সেন্ট্রাল ব্যাংক একটু করা করে হওয়া হচ্ছে। আমার সময় আমি একটা ডেট ইকুইটি রেশিও করে দিয়ে আসতে চেয়েছিল, তা আলটিমেটলি প্রেশারে আমিও পারিনি। আর আমি যেটা চেষ্টা করি সবচেয়ে বড়, যে আইপিও যদি বাজারে না আসে, স্টক মার্কেট যদি ডেপথ না থাকে, তখন কিন্তু ডিফিকাল্ট। আমি অলরেডি ইউনিলিভারটা কিন্তু ডিসিশন হয়েছিল 5% শেয়ার দেবে অন্য, তো আনফর্চুনেট হয়েছে কি ওইখানে একই অবস্থা। বোর্ডে, ইউনিলিভারের বোর্ডে যারা আছে, সরকারি ইসেরা আছে, তারা অনেক ডিসিশনও হয়ে গেল। এখন পলিটিক্যাল গভর্নমেন্ট পারে যে এই যে ইউনিলিভার, তারপরে আপনার যে আমাদের পিজিসিএল, পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড, এটা কিন্তু বেশ প্রফিটেবল কোম্পানি। শেয়ারগুলো আপনি বাইরে দিয়ে দেন না কেন, শেয়ারগুলো তো ব্লু চিপ শেয়ার। এইগুলো আজে বাজে কোম্পানির শেয়ার ইসে হলে হবে না। এটা কিন্তু ইন্ডাস্ট্রি মিনিস্ট্রিতে আমি বলে আসছিলাম যে এই কয়েকটা জিনিস আইডেন্টিফাই দিয়ে দাও। ইউনিলিভার তো ডিসিশন হয়েই ছিল 5%, আর দিতে চায় না। আমাদের যারা মেম্বার আছে তারা বছরে কয়শো কোটি টাকা পায় বসে বসে, কেন আর এটা দেবে? আর ওখানে বোর্ডে থাকে, মিটিং যায়, নানা রকম। রাজনৈতিক বিষয়ে জানতে চাই যে সংস্কারের অন্যতম যেটি ছিল জুলাই সনদ, জুলাই সনদের আলোকে গণভোট, আপনারা গণভোটের আয়োজন করলেন, কিন্তু রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার পর গণভোটটাকে আসলে তারা আমলে এখন নিচ্ছে না। ফলে কাঙ্ক্ষিত যে সংস্কারের চেষ্টা আপনারা করেছিলেন সেটি কি হবে বলে মনে করেন? সংস্কার যেটা আমরা শুরু করেছি সেটা সবটা শেষ করতে পারবো না। এটা কিন্তু সংস্কার, যেমন এনবিআরটা আমি বলেছি, এনবিআরটা ভাগ করে দিয়ে অর্গানোগ্রামটা যদি করে দিয়ে তারপরে বাকি প্র্যাকটিক্যাল জিনিসগুলো কিন্তু আপনার একটু কিছুদিন সময় লাগবে। পুলিশ কমিশনের ব্যাপার, পুলিশ কমিশন আমরা থাকতে তো অনেক বাধা, হতে দেবে না। কারণ পুলিশ কমিশন চায় না পুলিশের লোকজন, বিশেষ করে হোমের লোকজন চায় না যেটা সিভিলিয়ান কন্ট্রোল, পলিটিক্যাল কন্ট্রোল থাকুক, কারণ ওরা। তারপর আপনার ইনফরমেশনটাও হলো না। ইনফরমেশনটা কামাল আহমেদ সাহেব মোটামুটি একটা ভালো রিপোর্ট দিয়েছে, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হয় নাই। যেগুলো হয়নি বলছিলেন, কেন হয়নি স্যার? হচ্ছে না না, তখন কিন্তু সময়ে পুলিশ কমিশনটা হয়নি, তখন পুলিশের আপনার রিয়ারের এবং পুলিশের অ্যাকাউন্টেবিলিটি কী হবে এগুলো একটু সময় লাগে। কিন্তু আবার ওইটা করে দেওয়া হয়েছিল, কিন্তু জুডিশিয়ারিটা এসে ভাগ করা, কারণ চিফ জাস্টিস খুব ইন্টারেস্ট নিলেন এবং ল মিনিস্ট্রি এবং মিনিস্টার অফ ফাইন্যান্স আমরা ইনভলভ হলাম, যে সেক্রেটারিয়েট হলো,
এটা কিন্তু ফাইন্যান্স মিনিস্টারতে আমরা বলে দিলাম এই জিনিস করবেন। একটা সময় বলা হচ্ছিল যে 5 বছর আপনারা থাকেন, আপনারা কি চেয়েছিলেন আরও কিছু? না, আমরা কিন্তু বাইরের থেকে কিন্তু এখনও লোকজন বলছে যে আপনারা থাকলে ভালো হতো, কিন্তু আমরা দেখলাম যে এটা অনেকদিন থাকা হয় কি দেশে একটা রাজনৈতিক অস্থিরতা সময় অলরেডি কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো বিএনপি জামাত ইলেকশন দেন, জামাতের একটা মৃয়মান ছিল, পরে দেখে জামাতও বলছে আপনারা দিয়ে দেন, অ্যাটলিস্ট রোজার পরে দিয়ে দেন, কিন্তু বিএনপিতে বলছে ডিসেম্বরে দিয়ে দেন স্ট্রংলি, এবং তারা বলছে আমরা আন্দোলন করব। এবং আমরা টের পাচ্ছিলাম যে ওরা প্রেশার ক্রিয়েট করবে এবং নানা রকম অস্থিরতা দেখছেন। ওইটা যে ডেইলি রেট একটা আন্দোলন হতো, আমরা তো প্রায় 5,000 থেকে 600 আন্দোলন দেখেছি। সেই স্কুলের হেডমাস্টার থেকে শুরু করে হেডমাস্টার, স্বাস্থ্যকর্মী, নার্স, রেলওয়ে কর্মচারী, আনসারি, বিডিবি, কেউ তো বাদ নাই। এবং আমরা তখন টের পেয়েছি যে এটার পেছনে ডেফিনেটলি প্রেশার গ্রুপ আছে, কারণ চাচ্ছে না যে আমরা থাকি। কিন্তু যারা ইন্ডিপেন্ডেন্ট বাইরে থেকে লোকজন বলছে আপনার প্লিজ যান, আপনার ঠিক করে দেন, নতুবা ঠিক হবে না। কিন্তু আমরা দেখলাম যে পলিটিক্যাল ইসে ছাড়া একটা কান্ট্রি চলতে পারে না। শর্টকাট দিয়ে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট তখন ছিল 2 বছর, তাদের কিন্তু খুব কান্ট্রিটা অনেকটা পিছিয়ে গেছে, বা মার্শাল্লাহ আমাদের দেশে যতবার হয়েছে পিছিয়ে গেছে। এখনকার সরকারের যেমন একজন মন্ত্রী বলছিলেন যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কারণে তারা গণভোটে হ্যাঁয়ের পক্ষে মত দিয়েছিল। আপনারা কি সেরকম একটা অনিশ্চয়তার মধ্যে রেখেছিলেন নির্বাচনটা? না, তারা যেটা বলছে এটা আমরা বুঝতে পেরেছি যে এই সনদটার ব্যাপারে খুব বেশি আমরা নজর দিয়েছিলাম, এবং একটা ডিক্লারেশন ছিল সনদ, এবং সবাই কিন্তু বলেছে যে এই সংস্কারগুলি করা উচিত। এবং আপনি একটা প্রমাণ দিয়ে 133টা কোটার মধ্যে কিন্তু 121টাই তো অ্যাকসেপ্টেবল, মানে আমরা কিন্তু একটাও নেগেটিভ কোনো কাজ করি না। আপনি দেখেন এখন গিয়ে একটা বই তো বেরিয়েছে, দেখেন প্রত্যেকটা আইনই কিন্তু ভালো, আইটি থেকে শুরু করেন আপনার রেভিনিউ এক্সপেন্ডিচার আইন, এই 10টা 12টা যেটা করেছে সেটা কিন্তু খারাপ আইন না, এটা করেছে ওরা পলিটিক্যালি কনসিয়াস এসেছে যে এগুলো আমরা করবো না। অতএব আমরা কিন্তু এগুলো যখন করছে তখন ওদের মনে একটা ভয় ছিল যে এগুলো তো করছে, তো মোটামুটি তো সবগুলো মানুষই চায় এগুলো। ইনফ্যাক্ট মেইন স্ট্রেটটা ছিল আমাদের, যে আমরা যেগুলো করছি আমাদের নিজেদের মাথায় বুদ্ধিতে না, বা নিজেদের ইলেকশন হিসেবে আমাদের ম্যান্ডেট না, আমাদের ম্যানিফেস্টো না। তখন ওরা বলছে এইগুলো যদি ওরা ইমপ্লিমেন্ট করতে শুরু করে, বা যদি বলে ইমপ্লিমেন্ট করে, তখন তো 4-5 বছর লেগেই যাবে। তখন আমরা যে ঠিক আছে ইলেকশনে আমরা রাজি হয়ে যাই, সনদ আমরা করব। আমরা যদি টের পেতাম, বা ছাত্র যদি টের পেত যে এটা সনদ হবে টবে না, যে প্রায় দিনের পর দিন মিটিং করলো, এগুলো সব লোক দেখারও মিটিং যদি মনে করতো, তখন তো সিনারিও অন্যরকম হতো। ওরা চেয়েছিল যে এটা কোনোভাবে হয়ে যাক, এবং মোটামুটি প্রেডিক্টেবল ছিল আউটকামটা। যখন আওয়ামী লীগ ব্যান হয় তখন আর কে, তখন তো আর প্রেডিক্টেবল ছিল। অনেক বলতে জামাত টামাত হবে, তবে সেই ব্যাপারে পপুলার সাপোর্ট তো ছিল বিএনপির জন্য। তখন বিএনপিও ক্যালকুলেট করেছে যে আমরাই তো হবে ফর্ম। অতএব ওই ভয়টা ওদের ছিল সবসময়। এই জন্য আমি ডিসেম্বর পর্যন্ত বলেছিল, ডক্টর ইউনূস জুন পর্যন্ত বলেছে। জুনটা নিয়ে কিন্তু ওরা বারে বারে অপোজ করছে। জুন করলে হয়তো আরও 3-4 মাস। ওনার ছিল যে জুন পর্যন্ত অ্যাটলিস্ট দেখতে পারবো যে কিছুটা কাজ হচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি সে জুন পর্যন্ত আমরা যেতে পারিনি। এর আগে তো শুরু হলো যে ঈদের পরে আমরা করব, ডেফিনেটলি আমরা শুরু করব। তারপর তো গত ঈদের পরেই তো শুরু হলো ওদের সে রিফর্মগুলি কিন্তু দরকার। একটু ওরা পরিমার্জন পরিবর্তন করতে পারে, সেটা আমরা বলছি না, কিন্তু এইগুলি না করলে কিন্তু ডিফিকাল্ট হবে। এর মধ্যে বাংলাদেশে এগিয়ে যেতে পারে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।